দেশ টিভি স্পোর্টস আওয়ারে সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছে আমি রাফিউল ইসলাম রাতুল। বছরের শেষ ওয়ানডে ম্যাচেও সাফল্যের মুখ দেখল না বাংলাদেশ। ৩২১ রানের বড় পুঁজি নিয়েও ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। অভিষিক্ত আমিরের অনবদ্য সেঞ্চুরি, কেসি কার্টি ও মতির কার্যকরী ইনিংসে ১০ বছর পর ক্যারিবীয়দের কাছে ধবল ধোলাই বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর নূর। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সর্বোচ্চ রান করেও জয় পায়নি বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো ছিল না বাংলাদেশের। মাত্র ৯ রানেই দুই ওপেনার তানজিদ হাসান ও লিটন দাসকে হারিয়ে বিপদে পড়ে টাইগাররা। এরপর দলকে টেনে তোলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার। ১৩৬ রানের জুটিতে 50 তুলে নেন দুজনেই। সৌম্য করেন ৭৩ এবং মিরাজ ৭৭। তাদের বিদায়ের পর আবারও ধস নামে টাইগারদের ব্যাটিংয়ে। ২৬ রানের ব্যবধানে ফিরে যান আসিফ হোসেনও। এরপরেই শুরু হয় মাহমুদুল্লাহ ও জাকের আলী অনিকের মহাকাব্যিক লড়াই। মাহমুদুল্লাহ রিয়াদ করেন ৮৪ এবং জাকের আলী অনিক করেন ৬২। গড়েন ষষ্ঠ উইকেটে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ১৫০ রানের পার্টনারশিপ। বাংলাদেশের ইনিংস থামে ৩২১ রানে। বল হাতে শুরুটাও দুর্দান্ত ছিল বাংলাদেশের। নাসুম আহমেদের দ্বিতীয় ওভারেই রান আউট হয়ে মাঠ ছাড়েন ব্র্যান্ড কিং। পরের ওভারেই বোল্ড হয়ে ফেরেন অ্যাথানেস। এরপর অধিনায়ক শাই হোপও স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান। ৩১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ক্যারিবীয়রা। কিন্তু চতুর্থ উইকেটে কেসি কার্টি এবং অভিষিক্ত আমির জাঙ্গু দেখান প্রত্যাবর্তনের এক ভয়ঙ্কর রূপ। আমির জাঙ্গুর দুর্দান্ত সেঞ্চুরি এবং কেসি কার্টির ৯৫ রানে গড়া ১৩২ রানের জুটি বাংলাদেশের বোলারদের দিশেহারা করে তোলে। রিশাদ খান কেসি কার্টিকে ৯৫ রানে আউট করলেও ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে সেঞ্চুরি তুলে নেন আমির জাঙ্গু। ম্যাচের ৪৫তম ওভারে গুদাকেশ মোটির ৪৪ রানের ঝড়ো ইনিংসে ২৫ বল হাতে রেখেই জয় পায় ক্যারিবীয়রা। এই হারে ১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজে ধবলধোলাই হল বাংলাদেশ। সর্বশেষ ২০১৪ সালে মুশফিকুর রহিমের নেতৃত্বে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ। ৩ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হার বাংলাদেশের জন্য বড় ধাক্কা। দলের ব্যাটিংয়ে কিছুটা উন্নতি করলেও বোলিংয়ে ধার ছিল না টাইগারদের। নতুন বছরে টাইগারদের জন্য চ্যালেঞ্জ থাকবে দলের বোলিং বিভাগকে শক্তিশালী করা এবং ধারাবাহিক পারফরম্যান্স বজায় রাখা। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ৩-০তে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। মাঠ ছাড়ার সময় সেই চিরচেনা দৃশ্য। নতমস্তকে মাহমুদুল্লাহ। ব্যক্তিগত পারফরম্যান্স দুর্দান্ত হলেও দল হেরেছে। প্রতি ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলার পরও সেই চিরচেনা পথ চলা, মাথা নিচু করে মাঠ ছাড়া। ব্যক্তিগত নৈপুণ্যের পরও জয়ের স্বাদ না পাওয়া যেন তার ক্যারিয়ারের নিয়তি। ওয়েস্ট ইন্ডিজের ওয়ার্নার পার্কে সিরিজের শেষ ম্যাচে মাহমুদুল্লাহ আবারও নিজের যাত্রী নিয়েছেন। ক্যারিয়ারের শেষ বয়সে প্রমাণ দিয়েছেন নিজের সামর্থ্যের। দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও ৬৩ বলে ৮৪ রানের ব্যাটিং নৈপুণ্যে মুগ্ধ করেছেন সবাইকে। ৪ ছক্কাময় ইনিংস ছিল ৩৮ বছর বয়সী এই সাইলেন্ট কিলারের। সিরিজ জুড়ে ৩ ম্যাচেই ছিল অর্ধশতাধিক রান। এর মধ্যে ২ ম্যাচেই ছিলেন অপরাজিত। প্রথম ম্যাচে ৪৪ বলে ৫০, দ্বিতীয় ম্যাচে ৯২ বলে ৬২ এবং শেষ ম্যাচে ৬৩ বলে ৮৪। কিন্তু ফলাফল ৩টি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। এই পরিসংখ্যান মনে করিয়ে দেয় মাহমুদুল্লাহর ওয়ানডে ক্যারিয়ারের নির্মম বাস্তবতা। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি মাহমুদুল্লাহর। এছাড়াও ক্যারিয়ার জুড়ে ২০৮ ইনিংসে ৩৬টি ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন তিনি। কিন্তু তার মধ্যে ২০টিতেই দল হারার গ্লানি নিয়ে মাঠ ছেড়েছেন মাহমুদুল্লাহ। এমনকি তার ৪টি ওয়ানডে সেঞ্চুরির মধ্যে ২টিতেই হেরেছে বাংলাদেশ। একটি ২০১৫ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১২৮ এবং আরেকটি ২০২৩ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১১ বলে ১১১ রান। ওয়ার্নার পার্কেও তার পারফরম্যান্স চোখে পড়ার মতো। ৬ ইনিংসে ১৭০.৫০ গড়ে ৩৪১ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ছিল ৯৫.৭৮, 50 করেছেন ৫টি। এমন পারফরম্যান্সে ক্রিস গেইলের মতো তারকাও তার পিছিয়ে আছেন। গেইলের ৮ ইনিংসে রান ২৪৮, সেখানে মাহমুদুল্লাহ ২ ম্যাচ কম খেলেই করেছেন ৩৪১ রান। তবুও দলকে জেতানোর কৃতিত্ব পেয়েছেন মাত্র ২ বার।
মাহমুদুল্লাহর ওয়ানডে ক্যারিয়ারে জয় পরাজয়ের ভারসাম্য তাকে অন্য এক জায়গায় নিয়ে যায়। 238 ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে 84 ম্যাচে, যেখানে তার ইনিংসগুলোতে স্ট্রাইক রেট ছিল 82.42, কিন্তু 122টি হারের ম্যাচে তার স্ট্রাইক রেট 74.55। ক্যারিয়ারের অন্তিম পর্যায়ে এসেও তার স্ট্রাইক রেট 95.19, যা এখন তার ক্যারিয়ারের সর্বোচ্চ। তবুও পারফরম্যান্স আর ভাগ্যের এই বিপরীত ধারা তাকে হারতে হারতে জেতার গল্পে পরিণত করেছে। মাহমুদুল্লাহর ক্যারিয়ারকে শুধুমাত্র পরিসংখ্যানে বিচার করলে ভুল হবে। দলের প্রয়োজনের মুহূর্তে তার ভূমিকা কখনো কখনো খরা পানির মতো, যেখান থেকে বাংলাদেশকে টেনে তোলার দায়িত্ব নেন তিনি। 38 বছর বয়সেও মাহমুদুল্লাহর ব্যাটে ভরসা করতে হচ্ছে বাংলাদেশকে। ক্রিকেট মাঠে জয় পরাজয়ের হিসাব একদিকে, আর মাঠ ছেড়ে যাওয়ার সময় মাহমুদুল্লাহর ক্যানভাসে সেই লড়াইয়ের ছাপ আরেকদিকে। তিনি দলকে জেতাতে না পারলেও লড়াইয়ের মঞ্চে নিজের জয়ের গল্পটা লিখে যান নিজেই। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে অবস্থানের শেষ দিন ছিল শুক্রবার। মিরপুরের হোম অফ ক্রিকেটে দুপুর 12টা থেকে রাখা হয় ট্রফি। ফটো সেশনে অংশ নেন গণমাধ্যম কর্মীরাও। সিলেটে এনসিএল টি-20 চলার কারণে জাতীয় দল ও বর্তমান ক্রিকেটাররা আসতে পারেননি। মিরপুরের হোম অফ ক্রিকেটে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, ক্রিকেটারদের জন্য ট্রফিটি আনা হলেও ছিলেন না তাদের কেউই। সিলেটে এনসিএল টি-20 লিগ চলায় ট্রফির সাথে ছবি তুলতে পারেননি কোনো ক্রিকেটার। নারী দলের ক্রিকেটাররাও আসেননি ছবি তুলতে। শেষ পর্যন্ত একমাত্র প্রতিনিধি হিসেবে দেখা যায় সদ্য এশিয়া কাপ জয়ী ক্রিকেটার কালাম সিদ্দিকীকে। ট্রফির সাথে ছবি তুলে জানান নিজের উচ্ছ্বাস। সব প্লেয়ারেরই ইচ্ছা থাকে নিজের দেশের জন্য একটা বড় ট্রফি আনার, তো আমাদের সবারই ইচ্ছা আছে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ চেষ্টা করব। নিয়ম রক্ষায় উপস্থিত ছিলেন বিসিবির 2 পরিচালক ইফতেখার মিঠু ও নাজমুল আবেদিন ফাহিম, কিন্তু ট্রফির সাথে ছবি তুলতে যেন অনীহা ফাহিমের। গণমাধ্যম কর্মীরা অবশ্য ট্রফির সাথে ছবি তোলার সুযোগ হাতছাড়া করেননি। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ ট্যুরটা বেশ উপভোগ করছেন আইসিসির 2 কর্মকর্তা আশিস মুরালীধর ও রেভা। জানান বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ তারা। চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরের বাংলাদেশ পর্বটা বেশ উপভোগ করেছি। এখানকার মানুষ বেশ অতিথিপরায়ণ। কক্সবাজারের সময়টা ভালো গিয়েছে, তাদের আগ্রহ ছিল ভালো, ক্রিকেটকে ভালোবাসে, এক কথায় অসাধারণ। আইসিসি ক্রিকেটকে বিশ্বের বুকে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ বেশ ভালো। এটা ক্রিকেটকে বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দিতে বেশ ভালো কাজ করে। আইসিসি প্রতিবারই এ ধরনের উদ্যোগ নেয়, যেটা প্রশংসার দাবি রাখে। আসলে এ ধরনের উদ্যোগ বড় পরিসরে নিলে সেটা ক্রিকেটের জন্য মঙ্গলজনক। 11 ডিসেম্বর কক্সবাজারে লাবণী সমুদ্র সৈকতে দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয় চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর 12 ডিসেম্বর ট্রফি আসে রাজধানীর বসুন্ধরা শপিং মলে। 4 দিনের ট্যুর শেষে চ্যাম্পিয়ন্স ট্রফি যাবে সাউথ আফ্রিকায়। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড হয়ে ট্রফি নিয়ে যাওয়া হবে ভারতে। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চান অনূর্ধ্ব 19 দলের ক্রিকেটার কালাম সিদ্দিকী। নিজের দেশকে প্রতিনিধিত্ব করা গর্বের বিষয়, দেশের হয়ে ট্রফি জেতা আরও বড় বিষয়। শুক্রবার মিরপুরের হোম অফ ক্রিকেটে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে ছবি তোলার সময় তিনি সাংবাদিকদের একথা জানান। এ সময় কালাম জানান, দলগতভাবে ঐক্যবদ্ধ থাকায় অনূর্ধ্ব 19 এশিয়া কাপের শিরোপা জিতেছে টাইগার যুবারা। প্রসেস ঠিক রেখে নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালনের কথা জানান এই টাইগার যুবা টপ অর্ডার ব্যাটার। কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট, টিম, প্লেয়ারদের মধ্যে ভালো টিম বন্ডিং থাকার কারণে আমরা একটা ভালো একটা অ্যাওয়ার্ড অ্যাচিভ করতে পারছি। এটা তো সব প্লেয়ারেরই ইচ্ছা থাকে নিজের দেশের জন্য একটা বড় ট্রফি আনার, তো আমাদের সবারই ইচ্ছা আছে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ চেষ্টা করব। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের নতুন চমক কেসি কার্টি। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে 95 রানের ইনিংস খেলার পর প্রথমবারের মতো টি-20 দলে ডাক পেয়েছেন ক্যারিবীয় এই ব্যাটার। চোট কাটিয়ে ফিরেছেন উইকেট কিপার ব্যাটসম্যান জনসন চার্লসও। বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের মধ্যেই টি-20 স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে বিগ ব্যাশ খেলতে যাওয়ায় টি-20তে থাকছেন না শাই হোপ, রাদারফোর্ড এবং স্পিনার আকিল হোসেন। তার বদলে তৃতীয় ম্যাচে যোগ দেবেন পেসার জেডেন সিলস। 16, 18 ও 20 ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন রোভম্যান পাওয়েল এবং বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস। চীনের সাবেক ফুটবলার লি টাইকে ম্যাচ ফিক্সিং ও ঘুষ নেয়ার অপরাধে 20 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। চীনের সর্বকালের সেরা ফুটবলারদের একজন লি টাই
অবসরের পর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক এই ফুটবলার। খেলেছেন এভারটন ও শেফিল্ড ইউনাইটেডের মতো ইংলিশ ক্লাবগুলোতে। লিটায়ের শেষ পরিণতি রিপোর্টে। চীনের সর্বকালের সেরা ফুটবলারদের একজন লিটাই। অভিজ্ঞ এই ফুটবলার খেলেছেন এভারটন ও শেফিল্ড ইউনাইটেডের মতো ইংলিশ ক্লাবগুলোতে। সেই লিটাই এবার ভিন্ন এক কারণে সংবাদের শিরোনামে। চীনের সাবেক এই ফুটবলারকে ঘুষ নেয়ার অপরাধে 20 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। চীনের সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যাচ ফিক্সিং, ঘুষ নেয়া ও কোচিংয়ের চাকরি পেতে ঘুষের প্রস্তাব দেওয়ার অপরাধ স্বীকার করেছেন। লিটাইয়ের বিরুদ্ধে মামলা কার্যক্রমকে চীনের সি জিনপিং সরকারের দুর্নীতি বিরোধী কঠোর অবস্থান হিসেবেই দেখা হচ্ছে। শুধু লিটাই নন, এ সপ্তাহে চীনা ফুটবল অ্যাসোসিয়েশনের 3 সদস্যকে ঘুষের অভিযোগে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া 1 ডজনেরও বেশি কোচ ও খেলোয়াড়দের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে বলেও জানানো হয়। লিটাই 2020 সালের জানুয়ারি থেকে 2021 সালের ডিসেম্বর পর্যন্ত চীনের জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। এরপরই বড় ধরনের দুর্নীতির সঙ্গে জড়িয়ে সামনে উঠে আসে তার নাম। গত মার্চে $1 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 119 কোটি 94 লাখ টাকার বেশি ঘুষ নেয়ার অপরাধ স্বীকার করে দোষী সাব্যস্ত হন লিটাই। চীনের সরকারি টেলিভিশন সিসিটিভিতে লিটাইয়ের দুর্নীতির একটি তথ্যচিত্র বানানো হয়। সেখানে নিজের অপরাধের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। আমি খুবই দুঃখিত। আমার উচিত ছিল সতর্ক থাকা এবং সঠিক পথ অনুসরণ করা। কিছু কিছু বিষয় সে সময় ফুটবলে বেশ প্রচলিত ছিল। চীনের হয়ে 92 ম্যাচ খেলা লি 2002 সালের বিশ্বকাপে অংশগ্রহণ করেন। চীনের ক্লাব লিয়াওনিং থেকে 2002 সালের আগস্টে প্রিমিয়ার লিগে ক্লাব এভারটনে যোগ দেন লি। ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে 2002-2003 মৌসুমে 29 ম্যাচ খেলে এভারটনকে লিগ টেবিলের 7-এ তুলে মৌসুম শেষ করেছিলেন তিনি। পরের মৌসুমে তাকে এভারটন স্থায়ীভাবে কিনে নিলেও ক্রমাগত চোটের কারণে আর নিয়মিত হতে পারেননি। 2011 সালে অবসর নেয়ার পরের বছর নেমে পড়েন কোচিংয়ে। অতীতে একাধিকবার চীনকে প্রধান ফুটবল শক্তি হিসেবে প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার কথা জানিয়েছে চীনা ফুটবল অ্যাসোসিয়েশন। আবারও বিশ্বকাপে উত্তীর্ণ হওয়া, বিশ্বকাপের আয়োজন করা ও কোনো একদিন শিরোপা জেতা ছিল তাদের প্রত্যাশা। তবে সম্প্রতি সময়ে যেভাবে ফুটবলের শীর্ষ ব্যক্তিরা অপরাধের দায়ে শাস্তির মুখে পড়ছেন, তা হয়তো দেশটির ফুটবলকে আরও পিছিয়ে দিবে। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় ধর্ষণের মামলা থেকে মুক্তি পেলেন এমবাপ্পে। মামলাটির প্রধান তদন্ত কর্মকর্তা জানান, তদন্ত কার্যক্রম চালিয়ে নেয়ার মতো যথেষ্ট তথ্য প্রমাণ তাদের কাছে নেই। গত অক্টোবরে সুইডেনের স্টকহোমে ব্যক্তিগত সফরে থাকা অবস্থায় এমবাপ্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। তবে অভিযোগের পক্ষে পর্যাপ্ত তথ্য প্রমাণ না থাকায় তদন্ত বন্ধ করা হয়েছে। সেই সাথে এমবাপ্পেকে অভিযোগ থেকেও সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে, যদিও এমবাপ্পে ও তার প্রতিনিধিরা শুরু থেকেই অভিযোগকে মিথ্যা বলে দাবি করে আসছিলেন। তদন্ত বন্ধের মাধ্যমে তাদের সেই দাবি সত্য প্রমাণিত হলো। এই ছিল এখনকার দেশ টিভি স্পোর্টস আওয়ারে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।